সারা দাও বাংলাদেশের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। মাদকের সাম্রাজ্যে সাংবাদিকতার ঠিক কতটা চ্যালেঞ্জ কিংবা মাদকের সাম্রাজ্য খুঁজে বের করার ক্ষেত্রে সাংবাদিকরা ঠিক কতটা ভূমিকা রেখেছিল, আজকে আমরা এমন একজনকে আপনাদের সামনে উপস্থিত করেছি যিনি সাংবাদিকতায় তো তার আলো ছড়িয়েছেনই, তার সাথে 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 তিনি একজন লেখকও। কিছুদিন আগেই একটি বই বের করেছেন, সেই বই সম্পর্কেও আজকে আমরা জানবো। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক মোহাম্মদ সেলিম। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে আমাকে যুক্ত করার জন্য আপনাদের সাথে। ধন্যবাদ। আমি শুরুতেই জানতে চাই যে মাদক সাম্রাজ্যে আপনার যে সাংবাদিকতার জার্নি, এই জার্নিতে আসলে কিভাবে মাদকের প্রতি, আমি যদি ভুল না করি 20 বছরের উপরে আপনি মাদক নিয়ে সাংবাদিকতায় কাজ করছেন, কেন বা কি কারণে আসলে মাদক নিয়ে কাজ শুরু করলেন সেই বিষয়টি একটু শুনতে চাই। 20 বছর ধরে আমি মাদক নিয়ে কাজ করতেছি। মূলত আমার কাজ নিয়ে যখন একটা ঘটনা দেখলাম, আমি সম্পাদকের শুরুর দিকে ঘটনাটা আমি নিউজ কভারেজ করতে গেছি। একজন মাদকাসক্ত স্বামীর নির্যাতনে, মানসিক নির্যাতন সইতে না পারে একজন গৃহবধূ আত্মহত্যা করছে। এই বিষয়টা আমাকে খুব নাড়া দিয়েছে। পরিস্থিতিটা দেখে আমি চিন্তা করলাম যে মাদক নিয়ে আমাদের কাজ করা উচিত। এ ধরনের ঘটনা রোধ করার জন্য, সামাজিক অ্যাওয়ারনেস তৈরি করতে মাদক বিষয়ক রিপোর্টের কোনো বিকল্প নয়। সেই থেকে আমার শুরু। মাদকটা তো বিরাট একটি চক্র। এই চক্রের বিপক্ষে যখনই কেউ যায় প্রাণনাশের হুমকি আসে। জানতে চাই হুমকি এসেছিল কিনা কিংবা নিরাপত্তাহীনতায় কখনো ভুগেছিলেন কিনা। অবশ্যই কাজ করতে গিয়ে তো অসংখ্য হুমকি আছে, মেরে ফেলার হুমকি আছে, জানে শেষ করার হুমকি আছে, ক্ষতি করার অনেক হুমকি আছে। আমার ডেস্টিনেশন, আমার টার্গেট ছিল একটাই, মাদক নিয়ে আমি লিখবো, মৃত্যুর আগ পর্যন্ত লিখে যাব। একটাই জিনিস, সেটা হচ্ছে যখন বাংলাদেশ মাদক মুক্ত হবে আমি মনে করবো আমার সার্থকতা। মাদক রাজ্যে ঢোকা নিয়ে এবং আপনার একটি বই আমরা খুব দেখতে পেয়েছি যে বাংলাদেশে সাড়া ফেলেছে, ব্ল্যাক ট্রাইঅ্যাঙ্গেল, আমি যদি ভুল না করি। সেই বইটার এই যে মাদক রাজ্য, আপনি পুরো একটা ব্ল্যাক ট্রাইঅ্যাঙ্গেলে আমি বইটা পড়ার সৌভাগ্য আমার হয়েছিল, বইটার ব্যাপারে জানার সৌভাগ্য আমার হয়েছিল। এই যে ব্ল্যাক ট্রাইঅ্যাঙ্গেলের বিষয়টি, এই বিষয়টি কিভাবে আপনি আবিষ্কার করলেন, মানে ওই জায়গাটি আপনি কিভাবে পৌঁছালেন সেটি জানতে চাই। সেটা হচ্ছে আজকে থেকে 6-7 বছর আগে, যখন 2017-18 দিকে আমি রোহিঙ্গা বেস রিপোর্টিং শুরু করছি। যখন 17 সালের পরে, আগস্টের পরে রোহিঙ্গাদের ডল হয়েছিল, রোহিঙ্গাদের একটা মাদকের সাথে একটা রোহিঙ্গাদের কানেকশন আমি পেয়েছি। এটা কাজ করতে 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 গিয়ে দেখলাম আসলে বাংলাদেশ, ভারত, মিয়ানমার একটা দুর্গম এলাকা আছে। দুই দুর্গম এলাকা হচ্ছে প্রায় 30,000 বর্গ কিলোমিটার। তার মধ্যে মিয়ানমারের আছে রাখাইন রাজ্য, ভারতের মিজোরাম, বাংলাদেশের কক্সবাজার, বান্দরবন আর রাঙ্গামাটি নিয়ে। এটা এমন একটা দুর্গম এলাকা, ওই এলাকায় বস্তুতপক্ষে কোনো দেশেরই সরকারের নিয়ন্ত্রণ নেই। সেখানে আলাদা মাফিয়াদের সাম্রাজ্য, সেখানে অস্ত্র তৈরি হয়। ওখানে তৈরি হওয়া অস্ত্রগুলো বাংলাদেশে ঢুকে এবং অস্ত্রগুলো দিয়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হয়, কাজে ব্যবহার করা হয়। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই এলাকাটা হচ্ছে আপনার অপরাধ হাব এবং মাদকের হাব হিসেবে ব্যবহার হয়। কিভাবে? ইয়াবা ক্রিস্টাল ম্যাট গুলো আসে সান স্টেট থেকে। সান স্টেট থেকে প্রথমে আসে ব্ল্যাক ট্যাঙ্গেল হয়ে এটা বাংলাদেশে ঢুকে মাদকগুলো। সান স্টেট হচ্ছে আপনার এশিয়ার, এটা হচ্ছে মাদকের রাজধানী। এখানে শুধু বাংলাদেশ না, সান স্টেট থেকে আপনার ভারতে যায় মাদক, সান স্টেট থেকে আপনার চাইনাতে যায় মাদক, সান স্টেট থেকে যায় আপনার থাইল্যান্ডে। প্রত্যেক দেশেই এশিয়ার মধ্যে প্রায় সব এলাকায় মাদক যায় এই সান স্টেট থেকে। এবং মাদকের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই সান স্টেট হয়ে এশিয়ার বিভিন্ন দেশে মাদকটা ঢুকে। এটা নিয়ে কাজ করতে গিয়ে আমি অনেক কাজ করলাম। ওখানে গেলে
আশেপাশে এলাকায় গেলাম এবং আনঅফিসিয়ালি আপনার ব্ল্যাক ট্যাঙ্গেল ওই অংশে বাংলাদেশ অংশে ঘুরেছি যতটুকু সম্ভব, আবার মিয়ানমার অংশে যাওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব গিয়েছি। এক সময় বলা হইতো বাংলাদেশের সীমান্ত এলাকায় অনেকগুলো ইয়াবা কারখানা আছে আছে, কিন্তু আমি পর্যায়ক্রমে সেটা ব্যাক টু আমি প্রথম দিয়েছি। আসলে বাংলাদেশের সীমান্ত মিয়ানমার সীমান্তে কোনো ইয়াবা ফ্যাক্টরি নেই, সবগুলো হয় সানস্টেজে তৈরি হয়, ওখান থেকে হয়ে বায়া হয়ে ব্ল্যাক ট্যাঙ্গেল হয়ে বাংলাদেশে প্রবেশ করে। শুধু আপনার টেকনাফ দিয়ে না, আপনি দেখবেন বান্দরবন দিয়েও ঢুকতেছে, ইদানিং নতুন করে শুরু হয়েছে আপনার রাঙ্গামাটি দিয়ে, সাগরপথে তো আছেই, সাগরপথে হয়ে টেকনাফ হয়ে ঢুকে কিছু, আর কিছু আপনার বিভিন্ন বরিশাল, বোলা এবং কি চিটাঙের সীতাকুণ্ড, আনোয়ারা উপকূল দিয়ে ঢুকতেছে, এবং ইভেন কি ঢাকার আপনার সদরঘাট হয়েও কিছু মাদক ঢুকতেছে। ব্ল্যাক ট্যাঙ্গেল মাদকের হাফ হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে ওখানে যে মিলিশিয়া বাহিনীগুলো আছে তাদের ইনকামের আর কোনো সোর্স নেই। তারা মূলত মাদক যে ক্যারিয়ারে এখানে কমিশন গ্রহণ করে, এই কমিশন দিয়ে তারা সাংগঠনিক ব্যয় নির্বাহ করে এবং অস্ত্র কিনে, এটা দিয়ে সব কার্যক্রম করে। উল্লেখযোগ্য ওদের সোর্স অফ ইনকাম হচ্ছে মাদক। যারা মিলিশিয়া বাহিনী যেগুলো ব্ল্যাক ট্যাঙ্গেলে আছে, বিশেষ করে আরকান আর্মি, তারপরে ব্রাদারহুড, আরো যেগুলো আছে। এই ব্ল্যাক ট্রায়াঙ্গেল আপনি বই আকারে পাবলিশ করেছেন, আপনার একাধিক রিপোর্ট আমি দেখেছি এই ব্যাপারে। এগুলো করার পরে আসলে কোনো দেশের প্রশাসনে কি নড়ে চড়ে বসেনি, বা ওনাদেরকে এই ব্যাপারে আসলে কি মুখ প্রশ্ন কিংবা ওই জায়গায় সারাশি অভিযান চালানো, এটা কি সম্ভব হয়ে ওঠেনি এখনো? ইদানিং আমার বই প্রকাশ হওয়ার পরে ইউএনডিসি, যেটা জাতিসংঘের মাদক নিয়ে যে সংস্থাটা কাজ করে, তারা অলরেডি ব্ল্যাক ট্যাঙ্গেলটা ওনারা এক প্রকার স্বীকৃতি দিয়েছেন, বিভিন্ন ওদের প্রতিবেদনে এটা ব্ল্যাক ট্যাঙ্গেল হিসেবে উল্লেখ করতেছে। আমি মনে করতেছি এটা শুরুটা হয়েছে। আর আপনি অভিযানের কথা বলতেছেন, এলাকাটা এত দুর্গম, সেখানে আসলে কোনো দেশেরই আপনার আইন প্রয়োগকারী সংস্থা বলেন, সেনাবাহিনী বলেন, ওখানে গিয়ে অভিযান করার মতো সক্ষমতা নেই। এখন জিজ্ঞাসা করতে পারেন কেন ব্ল্যাক ট্রায়াঙ্গেলটা, কারণ গোল্ডেন ট্রায়াঙ্গেল আছে, গোল্ডেন তো এরকম অপরাধের বিভিন্ন দেখবেন আপনি বিভিন্ন নাম আছে। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম এটা অন্ধকার জগৎ অপরাধের, যেখানে কোনো দেশের সরকারের অবস্থান নেই এবং সব ধরনের অপরাধ কর্মকাণ্ড হয়। আমি চিন্তা করলাম এটার নামে ব্ল্যাক ট্রায়াঙ্গেল দেওয়া যায়। ওই চিন্তা থেকে ব্ল্যাক ট্রায়াঙ্গেলটা আসে, এবং এক্ষেত্রে আমাদের একজনের সহায়তা পেয়েছি বিভিন্ন ইনফরমেশন দিয়ে, মাদকের উপপরিচালক হুমায়ুন কবির সাহেব, উনিও যথেষ্ট কাজ করছে। এটা ব্ল্যাক ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে যে কতদিন ওই জায়গাটাতে অবস্থান করেছিলেন আনুমানিক? ও এটা তো হিসাব নেই আমার, অনেকবার আপনি গিয়েছেন? অনেকবার গিয়েছি। এমনি যাওয়ার পরে তারা কি আপনাকে অ্যাজ এ রিপোর্টার সেখানে ঢুকতে দিয়েছিল, না স্বাভাবিক পরিচয় বা অন্য কোনো পরিচয়ে গিয়েছিলেন? না, এভাবে আমি আমার মতো করে গিয়েছি যতটুকু সম্ভব। একেবারে তো গভীরে যাওয়া সম্ভব না, আমি যতটুকু সম্ভব ওই এলাকায় আমি পদচারণা করেছি। সেখানে কি পরিচয় গোপন করার প্রয়োজন পড়েছিল কিনা? হ্যাঁ, পরিচয় অবশ্যই তো পরিচয় গোপন করে যেতে হয়েছে, না হলে তো। ওই ঘটনাটা একটু শুনতে চাই, যে আসলে কিভাবে ওই এলাকায় ঢুকলেন। আমার সোর্স আছে, সোর্সের মাধ্যমে গেছি এখানে, এতে গিয়ে বেড়াতে গেছি, এরকম পরিচয় পর্যটক ছদ্মবেশে গেছি। মানে ওইখানে কি পরিবার সহ মানুষ বসবাস করে ওই জায়গায়? ও হ্যাঁ, আছে তো, লোকজন আছে, আছে। এটা তো ব্ল্যাক ট্রায়াঙ্গেল বানিয়ে একেবারে তো না। আপনার তো মনে করেন টেকনাফ থেকে শুরু হয়ে বঙ্গোপসাগর শুরু হয়ে একেবারে আপনার রাঙ্গামাটির কিছু অংশ পর্যন্ত পড়ছে। হচ্ছে মিলিশিয়া বাহিনী, যেখানে যেমন আরকান আর্মি, আরসা, ইসলামী মাহাজ, তারপর আরসা, আদার্স, ব্রাদারহুড, তো অনেকগুলো অর্গানাইজেশন। এই যে আপনি যে এত বড় বড় মাফিয়া গণের বিরুদ্ধে এক্সপোজের একটা সিদ্ধান্ত নিলেন, সাহস কোথা থেকে পেলেন? দেশপ্রেম। যখন দেশের বিষয়টা সামনে আসে তখন তো
অন্য সবকিছু নগণ্য হয়ে যায়। আমরা সাংবাদিকতায় ইনভেস্টিগেশন রিপোর্ট করতেও যেই ভয়টি সবার আগে পাই, নিজের নিরাপত্তা কিংবা পারিবারিক নিরাপত্তা। আপনি চট্টগ্রামের ছেলে, আপনার পরিবারও চট্টগ্রামে থাকে, তো সবকিছু মিলিয়ে এই নিরাপত্তাগুলো কিভাবে আসলে মেনটেন করেন? আমি সবসময় বিশ্বাস করি আমার মৃত্যুর ফয়সালা উপরে হবে, আসমানে হবে। আসমানে যখন আমার মৃত্যুর ফয়সালা হবে, সেখানে তো এখানে তো কাউকে বই করার ইয়ে তো না। এই এথিক্সটা আমি সবসময় চিন্তা ভাবনা করি। পরিবার পরিজনের অবশ্যই ইয়ে করে আছে, কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে। আমি চিন্তা করি আমি না হয় ক্ষুদ্র অংশ একটু দায়িত্বটা নিলাম দেশের জন্য। দেশকে আমাদেরকে অনেক কিছু দিয়েছে। ধরুন তরুণ সাংবাদিক হিসেবে আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে থেকে আমি আপনার মতো একটি জিনিস অর্থাৎ মাদককে ফোকাস করে আমি কাজ করব, সেই জায়গায় আমার জন্য উপদেশ কি থাকবে? উপদেশ হচ্ছে সবসময় মাদক সংশ্লিষ্ট রিপোর্টগুলো ফলো করতে হবে। মাদকের কোনো ইস্যু থাকলে এটা পড়তে হবে এবং সবসময় ইনফরমেটিভ থাকতে হবে, তথ্যবহুল হতে হবে, জানার আগ্রহ থাকতে হবে, অনুসন্ধানের আগ্রহ থাকতে হবে। এটাই হচ্ছে মূলমন্ত্র। মাদকের যে কোনো রিপোর্টই তো আসলে আপনি সোর্সের মাধ্যমেই আগে জানতে পারেন, তারপরে হয়তো বা প্রমাণের জন্য নিজে সেখানে যান। আমি আপনার থেকে জানতে চাই যে এই সোর্স তৈরির উপায়টা কি? মানে আমি যদি চাই যে আমার অনেক সোর্স থাকুক দেশব্যাপী, সেটা হচ্ছে সম্পর্ক। যার সাথে ব্যক্তির যত গভীর সম্পর্ক হবে, লোকজনের যত বেশি সম্পর্ক তৈরি হবে, তার সোর্স তত স্ট্রং। রিপোর্টিং বা প্রতিবেদন কিংবা খবর, এই শব্দটা বলার সাথে সাথে আপনার কোন রিপোর্টটার কথা সবার আগে মাথায় আসে? আপনার নিজের করা সেই রিপোর্টটার কাহিনী জানতে চাই, সেই রিপোর্টটা কেন করেছিলেন, সূচনা কি, মানে যে কোনো একটি রিপোর্ট, বেস্ট রিপোর্ট যদি আপনার দৃষ্টিতে আমি জানতে চাই। একটা এলাকা, এটার নাম হচ্ছে ব্ল্যাক ট্যাঙ্গেল। এখানে অস্ত্র তৈরি হয়, সেখানে মাদক, ওটা হয়ে মাদক আছে, ওখানে পপুলেশন শ্বাস হয়। এটা বেস নিয়ে প্রথমে আমরা ইয়ে করছি আমার রিপোর্ট। পরের রিপোর্টটা ছিল আমার এখানে কতটা মিলিশিয়া বাহিনী কাজ করতেছে এটা, এবং পর্যায়ক্রমে আমি অনেকগুলো রিপোর্ট করছি। তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে, কি কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? উত্তরণের পথ কিছু পেয়েছেন কিনা এখন পর্যন্ত? আমারও সত্য অভিজ্ঞতা থেকে বলতেছি, বিশ্বের যতগুলো মাদকে আছে সবগুলো ওষুধ হিসাবে আবির্ভাব হয়েছে এবং তার এন্ডিং হয়েছে কি মাদক হিসাবে। মাদক প্রতিরোধে সবচাইতে ইয়ে হচ্ছে যে আমাদেরকে প্রতিনিয়ত, বিশেষ করে মাদক নিয়ে আমাদের একমাত্র আপনার ডেলিগেট অর্গানাইজেশন হচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেটাকে আরো আধুনিকায়ন করতে হবে। আপনার ক্ষেত্র বিশেষে হাইওয়েগুলোতে স্ক্যানার বসাতে হবে। বিশ্বের উন্নত অনেক দেশে সেটা আছে। আমাদের ডগ স্কোয়াডকে আরো শক্তিশালী করতে হবে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে যত আপনার আধুনিকায়ন করা যাবে, এক্ষেত্রে কাজটা আমাদের জন্য সহজ হবে। একেবারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আধুনিকায়ন করলে যে একেবারে মাদক শেষ হয়ে যাবে এটা না। সবার আগে আমরা কিন্তু আমাদের দেশে কোনো মাদক তৈরি হয় না, উৎপাদন হয় না, বাইরে থেকে আসে। ফেন্সিডিল বলেন, আপনার ইয়াবা, ক্রিস্টাল ম্যাট, সবগুলো বাইরে থেকে আসা। আমরা যদি সীমানাটা একটু সিলগলা করতে পারি, আমার মনে হচ্ছে এটা আমাদের মাদক দলটা অনেকাংশ কমে আসবে আমি মনে করি। মাদক প্রতিরোধে পারিবারিক সচেতনতাকে আপনি কিভাবে দেখছেন? পরিবার থেকে হতে পারে, স্কুল কলেজ থেকে হতে পারে, এবং সামাজিক প্রোগ্রামে বিভিন্ন মাদকের আরো বেশ করে আমরা লিফলেট করতে পারি, আপনার বিলবোর্ড করতে পারি মাদকের কুফলগুলো নিয়ে। আমার মনে হচ্ছে এটাতে হলে কিছুটা কাজে আসবে। ইদানিং ডিপ্রেশন থেকেই অনেক তরুণ প্রজন্ম মাদকের দিকে ঝুঁকছে বলে আমি মনে করি। একজন তরুণ প্রজন্মের অংশ হিসেবে আমার এটি মনে হয়। তো জীবনে তরুণ অংশ কাটিয়ে আপনারাও এসেছেন, তখন তরুণ উদ্যমে সাংবাদিকতা করেছেন। ছোট্ট উপদেশ চাইবো যে জীবনে ডিপ্রেশন কাটানোর উপায় হিসেবে কি মাদকটা, এই যে মাদকে আসক্ত না হয়ে আর কি কি করা যেতে পারে আসলে? ডিপ্রেশনে জায়গারা, এটা হচ্ছে যে ব্রোকেন ফ্যামিলির পরিবারের ছেলেফেলেগুলো,
ওগুলোই তো ইয়ে হয় বেশিরভাগ ক্ষেত্রে হতাশা। আর যদি মনে করেন আরো অন্যান্য বিষয় আছে, তবে পারিবারিক যার পিতা মাতা কলহের সব সময় দেখে ওই ফ্যামিলির ইয়ে তো ছেলে তো ভালো ইয়ে তো হবে না। এখন তো ইয়ে হয়েছে, গণমাধ্যম খুব সচেতন মাদক নিয়ে, সবাই ইয়ে কাজ করতেছে। আরো এটা বৃদ্ধি করতে হবে, বিশেষ করে সরকারকে বৃহৎ পরিসরে এটা উদ্যোগ দিতে হবে, এবং বেসরকারি সংস্থা যারা কাজ করে এনজিও এবং সামাজিক সংগঠনগুলো তারাও আরো বেশি আপনার প্রোগ্রাম, মাদক বিরোধী প্রোগ্রাম আমার মনে হয় বৃদ্ধি করলে এটা কাজে আসবে। মাদক নিয়ে সাংবাদিকতা করার ফলে চমৎকার কোনো ঘটনার কথা এই মুহূর্তে মনে পড়ছে কিনা, মানে যেই ঘটনা আপনাকে অনুপ্রেরণা জাগিয়েছে বা কাজ করতে আরো নতুন করে নতুন উদ্যমে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করেছে? হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে যখন আমার রিপোর্ট হয় মাদক নিয়ে, অনেকে ফোন করে বলতেছে হ্যাঁ এটা ভালো রিপোর্ট হয়েছে, আরো এই ধরনের রিপোর্ট গুলো চাই। এটা আমাকে অক্সিজেন হিসাবে কাজ করে এবং আরো বেশি কাজ করার প্রেরণা দেয়। কোন একটি জায়গায় গিয়েছেন, ওইখানে হয়তো বা মাদক নিয়ে রিপোর্ট করার জন্য বিপদে পড়েছেন, সেই জায়গার কাহিনীগুলো একটু শুনতে চাই, যে হঠাৎ করে কখনো পরিচয় জেনে গিয়েছে কেউ বা কোনো জায়গায় চিনে গিয়েছে। না, এটা তো হয় যখন, যেহেতু মনে করেন আমি রিসেন্টলি সরকারি একটা অফিসে গেলাম, তো কথা বললো প্রসঙ্গে, বললো যে আমাকে পরিচয় করে দিল, বলছে উনি সাংবাদিক। হ্যাঁ, বলতেছে হ্যাঁ ঠিক আছে আপনার ইয়েটা, আমি বইটা নিয়েছি, আমি নিজেও নিয়েছি আর পড়েছি, এবং এটা বইটা এত ভালো লেগেছে আমি অনলাইন থেকে রকমারি থেকে কিনে আরো 10 জনকে আমি উপহার দিয়েছি। এটা খুব কাজের। হ্যাঁ, রিপোর্ট করছিলেন হঠাৎ করে লেখার দিকে বা লেখক হবেন, এটি কি কখনো ভেবেই লেখাগুলো লিখেছিলেন, না জাস্ট রিপোর্টগুলোর একটা কোঅর্ডিনেট ভার্সন আপনি চাচ্ছিলেন তাই আপনি লেখাটা লিখেছেন? অনেক সময় কি আপনার রিপোর্টিং এ তো সব বিষয় আসে না, এই সব বিষয়গুলো আসলে উঠে আসে না। এই জন্য চিন্তা করলাম আমি সব ইনফরমেশন যখনই পেতাম তখন রিপোর্টিং এর জন্য যতটুকু প্রয়োজন রেখে বাকিগুলো আমি লিপিবদ্ধ করে রাখতাম ইনফরমেশন গুলো। পরবর্তীতে মনে করেন সবগুলো এই লেখার কাজের উদ্দেশ্য হচ্ছে কি, আমি আইন প্রয়োগকারী সংস্থাদেরকে সহযোগিতা করা। যারাই বইগুলো নিয়েছেন, সরকারি কর্মকর্তা বলেন, আইন প্রয়োগকারী সংস্থার ইয়েতে বলে যে হ্যাঁ এই বইগুলো আমাদের খুব উপকারে দিচ্ছে, আমরা উপকার পাচ্ছি, অনেক কিছু বিষয় আসে জানারে। ভবিষ্যতে মাদক নিয়ে যদি কেউ কাজ করতে চান, কোনো তরুণ উদীয়মান সাংবাদিক, তাদেরকে সহায়তা করার ক্ষেত্রে আপনার ভূমিকা ঠিক কিরকম হবে? সেটা হচ্ছে তরুণদের উদ্দেশ্য হচ্ছে মাদক গ্রহণ করলে সব সমস্যার সমাধান না, হয়তো সাময়িক আনন্দ দেবে, হয়তো মন কষ্টটা বলে দেবে, কিন্তু বৃহৎ পরিসরে নিজেকে শেষ করে দেওয়া। আমি আত্মহত্যা অনেক ধরনের হতে পারে, সেটা হচ্ছে আমি হ্যাং হয়ে গেলাম, গলায় ফাঁস লাগিয়ে দিয়ে আমি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেলাম, এটা হচ্ছে একটা আত্মহত্যা। আর একটা হচ্ছে ধীরে ধীরে ক্রমান্বয়ে শেষ করা। আমি মাদক গ্রহণ করতেছি, আমাকে পর্যায়ক্রমে আমি নিজেকে নিজে শেষ করতেছি। এমনও হতে পারে একটা সাধারণ গোছানো পরিবার, একটা মাত্র সন্তান তাদের মাদক গ্রহণ করছে, এই সন্তানের কারণে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। ভুরি নজর আপনার উদাহরণ আছে। আর যারা তরুণ সাংবাদিক, যারা সাংবাদিকতায় আসতেছেন, মাদক নিয়ে ইয়েতে করতে চান, তাদের উদ্দেশ্য হচ্ছে যখনই যে কেউ আসবে আমি সহায়তা দিতে এবং প্রস্তুত, এবং কাউকে এ বিষয় নিয়ে সহযোগিতা করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। একেবারেই সর্বশেষ আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাই, মাদক সাম্রাজ্যের সাংবাদিকতা, আজকে আমাদের বিষয়, আমরা এটি নিয়েই কথা বললাম। মাদক সাম্রাজ্যের সাংবাদিকতা নিয়ে তো অনেক প্রশ্নের উত্তরই আপনি আমাকে দিলেন। এর বাইরেও সাংবাদিকতা করেছেন কিনা, কখনো হুটহাট কোনো রিপোর্ট মনে পড়েছে কিনা যে না আমি আজকে মাদকের বাইরে এই রিপোর্টটা করি? এবং মেইন স্ট্রিম গণমাধ্যমে আপনি দীর্ঘ অনেক বছর যাবৎ যুক্ত আছেন। তো সর্বশেষ মোহনা টিভির দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা সেই ব্যাপারটিও জানতে চাই।
আমার মূল বিট হচ্ছে অপরাধ, এরপরে রাজনীতি, অর্থনীতি সবকিছুই করতে হয়। মূল ফোকাস করি আমি আমার ক্রাইম, সেটা অপরাধেরও গ্যাংস্টারদের নিয়ে রিপোর্ট করেছি সম্প্রতি সময়ে কয়েকটা রিপোর্ট, চিটাগাংয়ের গ্যাংওয়ার নিয়ে আমি রিপোর্ট করছি, এবং সবগুলো সিরিয়াল যে মার্ডারগুলো হচ্ছে এগুলো নিয়ে কাজ করছি, রিপোর্ট আসছে সেটা। আর মোহনা টিভির দর্শকদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মাদক নিয়ে আপনার সচেতন থাকুন, আপনার পরিবারের যে ছেলে সন্তান, ভাই, ছোট ভাইরা আছে তাদের বিষয় নিয়ে সতর্ক থাকুন, তারা অসৎ সঙ্গে সাথে ঘুরেফেরা করতেছে কিনা সেটা একটু লক্ষ্য রাখুন। শুধু এটা সরকারের একার কাজ না, সরকারে একাই বাংলাদেশ থেকে মাদক নির্মূল করতে পারবে না, এটা সম্ভাবনা। আপনি আমি যারা সবাই যার অবস্থান থেকে কাজ করলে আমি মনে করি একসময় বাংলাদেশ মাদক মুক্ত হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সারা দাও বাংলাদেশ এবং মোহনা টিভি কর্তৃপক্ষকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম একজন সাংবাদিকের সাংবাদিকতা মাদক সাম্রাজ্যে ঠিক কিভাবে তিনি শুরু করেছেন, কিভাবে সে জায়গায় একের পর এক পর্যায়ক্রমে ধারাবাহিক রিপোর্টগুলো তিনি কিভাবে করেছেন, সেই গল্প কিন্তু আমরা শুনছিলাম তার মুখ থেকে। এবং সাথে সাথে তিনি একজন লেখক, মাদক নিয়ে তার 2টি বই গবেষণামূলক প্রকাশিত হয়েছে, এবং তিনি একটি নির্দিষ্ট এলাকা নিয়ে যেটি আসলে মাদক সাম্রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল, এবং আমাদের সাংবাদিকতাদের মধ্যেও অনেক সাংবাদিকই এই বইটি নিয়ে এখনো পড়ছেন, এবং যারাই অপরাধে আসতে চান এই বইটি নিয়ে কিন্তু তারা পড়াশোনা করেন। আমরা আজকের এই সারা দাও বাংলাদেশ অনুসন্ধানী সংবাদের মাধ্যমে আজকে অনেক কিছু কিন্তু আমরা প্রকাশ করেছি, এক্সপোজ করার চেষ্টা করেছি যে আসলে মাদক ব্ল্যাক ট্রায়াঙ্গেল থেকে কিভাবে বাংলাদেশে ঢুকছে, এছাড়াও এই ব্ল্যাক ট্রায়াঙ্গেলে কারা কারা জড়িত আছে, ব্ল্যাক ট্রায়াঙ্গেলে মিলিশিয়া বাহিনীগুলো কিভাবে এই নির্দিষ্ট একটি জায়গা, যে জায়গায় আসলে কোনো দেশের কোনো সরকারেরই কোনো আইন কাজ করে না, তাদের নিজস্ব আইন, নিজস্ব প্রথা, নিজস্ব সবকিছু রয়েছে, যেখানে বড় বড় পৃথিবীর জ্ঞান লিডাররা পর্যন্ত ওই জায়গায় কাজ করছেন, এবং সেটি কিন্তু টাকার বিনিময়ে। তিনি আজকে সেই সম্পূর্ণ বিষয়গুলো পরিষ্কার করেছেন। দর্শক, নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয়, নতুন কোনো পর্ব, নতুন কোনো স্থান নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। এরকম চমৎকার চমৎকার বিষয় পেতে, চমৎকার চমৎকার বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোহনা টিভির সঙ্গেই থাকুন।